হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 5:30, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আর আমার মেয়ে আজকের দিনটি শুরু করলাম। তো সোনামা ঘুম থেকে উঠেছে ওই 4:45টার দিকে, তারপর থেকে একদমই ঘুমোতে চাইছিল না। তো উঠেই পড়েছি, কারণ তোমাদের দাদাভাই ডিউটি হবে। তো এখন নিচে গেছে ব্রাশ করতে, আর আমি আর আমার মেয়ে যে শুয়ে আছি। তো চলো আমি আর সোনামা এখন নিচে যাব। তো তোমাদের দাদাভাই ডিউটি হবে। তো কী হয়েছে, তাকিয়ে আছে যে ভিডিওর দিকে? সারা রাত আমাকে ভালো করে ঘুমোতে দেয়নি বদমাস মেয়ে। আসলে ওর কোনো দোষ নেই, ওরও শরীরটা ভালো নেই আর আমারও তো শরীরটা ভালো নেই, কারণ সোনামায়েরও সর্দি করেছে। এই যে দেখো নাকে জল আসছে, দেখবে দেখো, এই যে দেখো সোনামায়ের নাকে জল আসছে, আর আমারও প্রচণ্ড মাথা ব্যথা সর্দির জন্য। তো যাই হোক, কি আর করা যাবে। তো চলো সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো। আশা করছি অন্যদিনের মতন আজকে ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। কালকে রাতে সোনামায়ের ঘুমটা যেহেতু একদমই ভালো হয়নি, তো আমাকে সারা রাত জেগে বসে থাকতে হয়েছে। তো সোনামা উঠেছিল ওই 4:45টার দিকে, তারপর থেকে তো একদমই ঘুমোয়নি। 4:45টার দিকে তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই সোনামায়ের সাথে গল্প করছিলাম। তারপরে তোমাদের দাদা ভাই নিচে চলে গিয়েছিল ওই 5:30টার দিকে, যেহেতু ওকে 6:45টার দিকে ডিউটি বেরোতে হবে। তো তারপরে ব্রাশ করে তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল ডিউটির উদ্দেশ্যে। তারপরে এসে আমি সোনামা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠেছিলাম ওই 8:30টার দিকে। ঘুম থেকে উঠে সোনামাকে নিয়ে সোজা নিচে চলে গিয়েছিলাম। সোনামাকে সোনামায়ের দাদানের কোলে দিয়ে দিয়েছি, আর তারপরে আমি ব্রাশ করে দেখো এখন ওপরে চলে এসেছি। যেহেতু রুমটা একদমই গোছানো হয়নি, আর বিছানাগুলো দেখো একদমই এলোমেলো হয়ে পড়েছিল। যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তার কারণে ভাবলাম আগে নিচে গিয়ে ব্রাশটা করে নিই, তারপরে বিছানাগুলো তুলে নেব। যেমন ভাবনা ছিল তেমনই কাজ করেছি। তো ব্রাশ করে এখন ওপরে এসে প্রথমে আগে বিছানাটা তুলে নিচ্ছি। আর বিছানাটার অবস্থা দেখো কি হয়ে আছে, যেহেতু বললামই তো একদমই গুছানোর সময় পাইনি। হয়তো তাড়াতাড়ি উঠলে বিছানাটা গুছিয়ে নিতে পারতাম, কিন্তু ঘুম থেকে উঠতে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আর সময় পাইনি। চলো তাহলে এক এক করে বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিই। আর বিছানা যদি পরিষ্কার থাকে তাহলে দেখবে মনটাও ভালো লাগে। আর এরকম যদি ওলঢোল হয়ে থাকে আমার তো একদমই ভালো লাগে না। পুরো যদি চারকোণ টান টান করে চাদর পাতা থাকে, সব জিনিস যদি নিচে নিচের জায়গায় থাকে, তাহলে দেখতে তো ভীষণ ভালো লাগে। তাই সমস্ত কাজ ছেড়ে আগে বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিই। তো দেখো বিছানা কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার চলো নিজের নিজের জায়গায় জিনিসগুলো রেখে দিই। প্রথমে ব্ল্যাঙ্কেটটা রেখে দিলাম, আর তারপরে সোনামার যে গায়ে ঢাকাটা নেয় বালাপোষটা, সেটা রেখে দিলাম। আর এখন দেখো প্রথমে আগে আমাদের পাশ বালিশটা রেখে দিলাম, তারপরে সোনামায়ের যে দুটো পাশ বালিশ আছে সেগুলো রেখে দিলাম। আমি আগে না পাশ বালিশ ছাড়া ঘুমোতে পারতাম না, কিন্তু যেদিন থেকে সোনামা হয়েছে ঠিক সেদিন থেকেই আমার পাশ বালিশ নেওয়ার অভ্যাসটা চলে গেছে। অভ্যাসটা নেই এমনটা নয়, তবে নেওয়ার আর সুযোগ হয়ে ওঠে না। যেহেতু সোনামা আমার কাছে থাকে, সোনামাকে ধরে রাখতে হয়, বা ওর পাশে যেহেতু আমি থাকি, পাশ বালিশ রাখলে আর কি শুতে খুবই অসুবিধা হয়, তাই আর কি এই অভ্যাসটা ত্যাগ করে দিয়েছি। আর মা হওয়ার পর যে কত অভ্যাস ত্যাগ করতে হয়, এটা তো সামান্য একটা অভ্যাস, তাই না? তো তাই আর কি এক এক করে সমস্ত অভ্যাস ত্যাগ করে দিচ্ছি। সোনামাকে সকালের যে ওষুধটা দিই ভিটামিন D3টা, তো সেটাই এখন সোনামাকে দিয়ে দিলাম। আর এই ওষুধটা কিন্তু সোনামাকে পুরোপুরি 1 বছর পর্যন্ত দিতে হবে। আর একটা জিনিস দেখবে, এই বাচ্চাদের সাথে থাকতে থাকতে না নিজেরাও বাচ্চা হয়ে উঠি। সোনামার সাথে যখনই আমি থাকি নিজের মতো করে তালকি করি, ভেলকি করি, কত রকমের যে কায়দা করি, মানে নিজে পরে যখন এই ভিডিওগুলো দেখি এত পরিমাপে হাসি পাই যে কি বলবো। তবে আমি দেখেছি সোনামায়ের সাথে যদি আমি ওইভাবে থাকি, ও তো খুবই খুশি হয়। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সোনামায়ের সকালে যে সাবুটা খাবে সেটা চাপিয়ে দিয়েছি, মানে আর কি জল গরম দিয়ে সেদ্ধ হবার জন্য। যেহেতু আমি ব্রেস্ট মিল্কটা গরম করতে পারবো না, তাই প্রথমে আগে সাবুটা গরম করে ব্রেস্ট মিল্কের সাথে দিয়ে দেবো। তো এদিকে দেখো সোনামাকে বিছানায় শুয়ে রেখে কাজগুলো করছিলাম, আর কি ধারে বালিশের আর দিয়ে দিয়েছিলাম, কারণ সোনামা এখন হামাগুড়ি দিতে শিখছে, আর এই হামাগুড়ি দিতে গিয়ে যদি ও পড়ে যায়, তাই আর কি দেখো ভালো করে বিছানাটাকে গার্ড করে দিয়েছিলাম যাতে সোনামা না পড়ে। তারপরে সোজা ছাদে চলে গিয়েছিলাম সোনামায়ের খাবারটা রেডি করে কিছু তুলসী পাতা তোলার জন্য, কারণ আমার শরীরটা একদমই ভালো নেই, আবার ঠান্ডা লেগে গেছে। তো
তো ভাবলাম যাই, গলাটা যখন একটু একটু করে ব্যথা করছে কতগুলো তুলসী পাতা খেয়ে দিই, তাহলে আমি দেখেছি ঠিক হয়ে যায়। তো তাই আর কি দেখো, ছাদে গিয়ে এখন বেশ ওই 10 থেকে 12টার মতো তুলসী পাতা তুলে নেব, আর তারপর ভালো করে সেই পাতাগুলো ধুয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেব। আমি দেখেছি আমার যখনই সর্দি কাশি হোক না কেন, যদি আমি 10 থেকে 12টা তুলসী পাতা খেয়ে দিই চিবিয়ে চিবিয়ে, তো আমি দেখেছি ঠিক হয়ে যায়। তো যখন ভাবলাম ঠিক হয়ে যায় তাহলে যাই খেয়ে দিই। এখন হয়তো আমাকে খুব একটা রাত জাগতে হয়ই না বলতে গেলে, কারণ এখন সোনামায়ের ঘুমটা ঠিকঠাকভাবে হচ্ছে। তবে ওই 1 দিন 2 দিন যখন সোনামায়ের শরীরটা অস্বস্তি থাকে তখন তো রাত জাগতে হয়। তাহলে আমার যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে কি করে আমি রাত জাগবো, তাই না? তাই ভাবলাম আগে আমার শরীরটা নিজেকে ঠিক রাখতে হবে, তবেই আমি সোনামায়ের শরীরটা ঠিক রাখতে পারবো। তবে যতই ভাবে নিজেকে ঠিক রাখবো, ঠিক রাখতে পারি না, কারণ শরীরে নানান রকমের প্রবলেম দেখা দিচ্ছে। সি সেকশন হয়ে যাবার 7 মাস পর আবার আমার একটু একটু করে আর কি প্রবলেমগুলো দেখা দিচ্ছে। জানি না এগুলো কিসের জন্য দেখা দিচ্ছে। যেমন ধরো পেটের জায়গাটা হঠাৎ করে 2-3 দিন ধরে লক্ষ্য করছি একটু চিনচিন করছে, মানে যে জায়গায় আর কি পেস্টিংটা আছে হঠাৎ করে দেখছি সেই জায়গাটা চিনচিন করে ব্যথা করছে। মানে পরশুদিন এত পরিমাপে ব্যথা করেছে, এই যেদিন ধরো আমি ভিডিওটা করেছিলাম এই দিন এত পরিমাপে ব্যথা করছিল যে কি বলবো, বুঝতে পারছিলাম না কেন হঠাৎ করে এই ব্যথাটা করছে। কারণ সি সেকশন হয়ে যাবার পর আমার ব্যথাটা খুব জোর হয়তো 7 দিন কি 15 দিনের মতো ছিল। তারপর থেকে কিন্তু ওই মাঝে সাঝে কখনো কেমনও একবার করে চিনচিন করতো। তবে আবার সেই 7 মাস পর স্লাইড জায়গাতে একটু একটু করে চিনচিন যে ব্যথাটা করছে, এইটাতে না একটু ভয়ও পেয়ে গেছি যে হঠাৎ করে 7 মাস পর এটা কেন দেখা দিল। যেহেতু আমার হতো না, ওই কখনো কেমনও একবার করে হয়তো হতো, তাও হতো কিনা সন্দেহ। তবে যাই হোক, এত পরিমাপে চিনচিন করে ব্যথাটা করছিল সেদিন যে কি বলবো। আর তারপরে যেমন ধরো হঠাৎ করে দেখছি এখন কিছুদিন ধরে লক্ষ্য করছি পায়ে খুব যন্ত্রণা করছে। তো এগুলো কিসের জন্য করছে বুঝতে পারছি না, যে অতিরিক্ত কাজবাজ করছি তার কারণে নাকি কি কারণে বুঝতে পারছি না। তো যাই হোক, তোমাদের যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু জানাবে, আর কি কারণে হচ্ছে না হচ্ছে সেটাও কিন্তু জানাবে। বা অনেকেই হয়তো বলতে পারো তুমি কি সি সেকশন হবার পর ক্যালসিয়াম ভিটামিনের ওষুধ খেয়েছিলে? তো হ্যাঁ, আমি ক্যালসিয়াম আয়রনের ওষুধ পুরোপুরি 5.5 মাস পর্যন্ত খেয়েছিলাম। ডাক্তার 6 মাস পর্যন্ত খেতে বলেছিল, তবে আর আমার খাওয়া হয়ে ওঠেনি। 15 দিনের মতন হয়তো, মানে পুরোপুরি ধরে নাও 5.5 মাসের মতো আমি ওষুধটা কন্টিনিউ করেছি। তারপর থেকে কিন্তু ওষুধটা বন্ধ করে দিয়েছি, এখনও পর্যন্ত কিন্তু খাই না। তো হঠাৎ করে কেন করছে, অনেকেই হয়তো বলে যে সি সেকশন হয়ে যাবার পর যদি ক্যালসিয়াম আয়রনের ওষুধ না খাওয়া হয় তাহলে কোমরে ব্যথা করে, পায়ে ব্যথা করে। তবে আমি কিন্তু নিয়মিতভাবে ওষুধ খেয়েছি, কখনো কেমনও হয়তো একদিন গ্যাপ পড়ে যেত, তবে যাই হোক ওষুধটা খেয়েছি। তো ওষুধটা না খাওয়ার কারণে কিন্তু ব্যথাটা হয়নি, কেন হচ্ছে বুঝতে পারছি না। তারপরে এই 2 দিন ধরে লক্ষ্য করছি হাঁটুর জায়গাটাতে একটু করে ব্যথা করছে। হয়তো হতে পারে এখন ঠিকঠাকভাবে ঘুমটা হচ্ছে না, মানে সোনামা ঠিকঠাক ঘুমোলে আমার ঘুমটা কিন্তু ঠিকঠাক হয় না, কারণ আজ 7 মাস ধরে অভ্যাস হয়ে এসেছে যে রাত জাগা আর কি। তো সেটা তো আর চটজলদি অভ্যাসটা পরিবর্তন হতে পারে না, না? তো তাই আর কি আমার যেহেতু এই 7 মাস একটা অভ্যাস হয়ে গিয়েছিল রাত জেগে জেগে সোনামাকে দেখা বা ওকে কোলে নিয়ে ঘোরা বা কোলে বসিয়ে রাখা, ঘুম পাড়ানো, তো এইগুলো তো আর চটজলদি চেঞ্জ হবে না। তাই আর কি সোনামা রাতে ঘুমোলেও কিন্তু বারবার আমার ঘুম ভেঙে যায়। আবার এমনও দিন গেছে যা হয়তো রাতটা জুড়ে ঘুমিয়ে এলো না, ঠিক 2-2:30টার পর ঘুমটা এলো। তো হতে পারে হয়তো ঘুম না হওয়ার কারণে বা অতিরিক্ত কাজ করার কারণে হয়তো ব্যথা করছে, তো জানি না কেন করছে। তবে দেখি লাগাতার যদি এটা 7 দিন বা 10 দিনের মতন থাকে তাহলে হয়তো একবার ডাক্তারের কাছে যাব বা ফোন করে নেব। জানি না ফোন করাটা ঠিক হবে কি না, কারণ যেহেতু আজ প্রায় 7 মাস ডাক্তারের সাথে কোনো যোগাযোগ নেই। তাই দেখবো একবার যদি সম্ভব হয়ে ওঠে সোনামাকে বাড়িতে রেখে, যদি দেখি ব্যথাটা কন্ট্রোল করা যাচ্ছে না, খুবই ব্যথা করছে, তখন হয়তো একবার ডাক্তারের কাছে যেতে পারি। দেখা যাক, যদি ডাক্তারের কাছে যাই বা আমার শরীর পরবর্তী টাইমে কেমন থাকছে অবশ্যই সব খবর তোমাদের সাথে সময় মতো শেয়ার করব। তবে তোমাদের যদি পেটের মানে সেলাইয়ের জায়গাতে চিনচিন করে ব্যথা করে বা পায়ে ব্যথা করে, কোমরে ব্যথা করে, অবশ্যই কিন্তু জানাবে। আর কি কারণে হচ্ছে বা হতে পারে যদি তোমাদের কোনো আইডিয়া আছে সেটাও কিন্তু জানাবে। এখন দেখো ভাতটা যেহেতু হয়ে গেছে, আমি একেবারে ফ্যানটা ঝরিয়ে নিলাম, আর ফ্যানটা ঝরিয়ে ভালো করে উবুর করে দিলাম। যদি ভাতের মধ্যে ফ্যান থাকে সেটা আপনা আপনি ঝরে যাবে।
তারপরে যেই দেখলাম ফ্যানটা ঝরে গেছে, মানে ওই উবুর হওয়া অবস্থায় 5 থেকে 10 মিনিটের মতো রেখে দিই। আর তারপর দেখো ভাতটা তুলে দেখলাম যে হ্যাঁ ভালো করে ফ্যানটা ঝরে গেছে, ভাতগুলো বেশ ঝরঝরে হয়ে গেছে। এখন ভালো করে হাঁড়িটা ধুয়ে নেব আর তারপর ভাতটাকে ভাতের জায়গায় রেখে দেবো। তার আগে সোনামাকে যে ভাত খাওয়াবো সেই ভাতটা তুলে নিলাম, মানে একেবারে ভাতটা করে নিই, সোনামায়ের মতো করে একটু তুলে নিই। আর তারপরে দেখো বিনস, গাজর, আলু নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটু মসুরি দিয়ে দিয়েছি। তো এগুলো ভালো করে ধুয়ে এখন সেদ্ধর জন্য চাপিয়ে দেবো। আজকেও সোনামাকে বিনস, গাজর, আলু আর ওই মসুর সেদ্ধ দিয়ে ভাত খাওয়ানো হবে। তোমরা অনেকেই আমাকে খিচুড়ির রেসিপিটা দিয়েছো, তো এরপর থেকে সোনামাকে চেষ্টা করব যাতে খিচুড়ি দিতে পারি সপ্তাহে একদিন। তো এদিকে সোনামাকে রেখে বাড়ির কাজগুলো করছিলাম। তারপরে হঠাৎ করে আমি ভাবলাম দরজাটা খুলে দেখি তো মেয়েটা উঠেছে কিনা, কারণ বেশ অনেকক্ষণই ঘুমিয়েছিল। তারপরে উঠে দেখি মেয়ে তো ঘুম থেকে উঠে গেছে, তবে সারা শব্দ একদমই করেনি, চুপচাপ নিজের মতো করে খেলা করছে। আর আমি যেই সামনের দিকে এলাম অমনি আমার মুখের দিকে তাকিয়ে আর কি নিজের মতো করে খেলা করছিল। তো সোনামায়ের সাবুটা করে রেখেছিলাম, তখন ওকে ওই 2-3 চামচের মতন খাইয়েছি। এত পরিমাপে কান্নাকাটি করছিল ঘুমের জন্য, যেহেতু কালকে রাতে ওর ঘুমটা ভালো হয়নি, তাই ভাবলাম জোর করে না খাইয়ে সোনামা এখন ঘুমিয়ে পড়ুক। কারণ ঘুমন্ত অবস্থায় যদি ওকে খাওয়ানো হয়, যদি দেখি ওর খুব ঘুম পেয়েছে, তখন যদি ওকে জোর করে খাওয়ানো হয় ও কিন্তু একদমই খেতে চায় না। তাই ভাবলাম ঘুম থেকে উঠুক, ওর মুডটা ঠিক হোক, তারপরে ওকে খাওয়ানো হবে। আর এতে কি হয় জানো তো, ও খাবারটা ঠিকঠাকভাবে খেয়ে নেয়। তো তারপরে দেখো সোনামার সাথে গল্প করতে করতে ওকে খাবারটা খাইয়ে দিচ্ছিলাম। আর ওর সাথে যদি তুমি নিজের মতো করে পাগলের মতো গল্প করে যাও, ও কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে টুকটুক করে খেয়ে নেয়। ও চুপচাপ জিনিসটা একদমই পছন্দ করে না। ওর সাথে যত গল্প করবে ও তত খেতে বেশি মজা পায়। তাই আর কি পাগলের মতো আমার জীবনের যত কথা আছে আমি সোনামার সাথে বলছিলাম। আমি অনেকের মুখেই শুনেছি এই কথাটা বলতে, যে বাচ্চা হওয়ার পর নাকি মারা একটু বেশি বকবক করে। তো এটা আমি জানি না কার সাথে কতটা মিল খাই, তবে আমার সাথে কিন্তু পুরোপুরি মিল খেয়ে গেছে। আমি গল্প করতে যদিও ভালোবাসি, তবে সোনামা হওয়ার পর এখন এত পরিমাপে গল্প করি যে কি বলবো। তারপরে দুধ সাবু খাওয়ানোর পর সোনামাকে কিন্তু সময় মতো স্নান করিয়ে দেওয়া হয়েছে। তারপরে এখন ভিডিওটা অনেকক্ষণ পর ক্যাপচার করেছি। সোনামাকে সকালে জলখাবারটা খাইয়েছিলাম ওই 10টার দিকে, আর এখন বাজে তোমার ওই 1টা কি 1:30টার মতো বাজবে। তো সোনামাকে সোনামায়ের ঠাম্মি খাবারটা খাইয়ে দিচ্ছে। আর ওই যে সোনামায়ের জন্য গাজর, বিনস, আলু, মুসুর ডাল আর ভাত দিয়ে যেটা করেছিলাম সেটাই এখন খাইয়ে দিচ্ছি, মানে সোনামায়ের ঠাম্মি খাইয়ে দিচ্ছে। যখন দেখি সোনামা খুব কান্নাকাটি করছে, আমার পক্ষে ওকে খাওয়ানো আর সম্ভব হচ্ছে না, তখনই সোনামায়ের ঠাম্মিকে বলে তুমি খাইয়ে দাও, কারণ আমার পক্ষে এত কান্নাকাটি করে ওকে খাওয়ানোটা একদমই সম্ভব নয়। কারণ সোনামা কান্নাকাটি করলে আমার একদমই ভালো লাগে না, তাই মাকে বললাম তুমিই খাইয়ে দাও। তো মা বললো ঠিক আছে দে, আমি খাইয়ে দিচ্ছি। তো মা আর কি খাইয়ে দিচ্ছিল। আর আমি একটা জিনিস দেখেছি, মায়ের কাছে সোনামা না বেশ ভালোভাবে কিন্তু খায়, ওরও কিন্তু বেশ মজা লাগে ঠাম্মির সাথে গল্প করতে করতে খেতে। তো এদিকে খাওয়া দাওয়া হয়ে যাবার পর দেখো আমি সোনামাকে শুয়ে রেখে দিয়েছি, মানে আমি শোয়াইনি, ওকে বসিয়ে করে রেখেছিলাম, তবে ও নিজের মতো করে মাথা কোলের মধ্যে রেখে শুয়ে পড়েছে। যাই হোক চলো তাহলে ভিডিওটাও এত দূরে রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে।